আমরা তো আসলে ক্ষতিপূরণ হোক অথবা যেই মানুষগুলো হারিয়ে গেছেন তাদের পরিবারের পাশে বাংলাদেশ সরকার থাকবে, কিন্তু ভারতের সরকারের কাছে এই বিষয়ে আসলে আমরা কোনো ধরনের তাদেরকে সহযোগিতা করবার জন্য কোনো আবেদন করতে পারি কিনা? এটা আমরা আসলে তাদের কাছে এই আবেদন করাটা কতটা শ্রেয় হবে এটা ঠিক না। বাংলাদেশিদের খবর জানানোর পাশাপাশি দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত এত ঘন্টা পেরিয়ে গেল খুব একটা পরিষ্কারভাবে জানা যায়নি। আমরা জানি যে সেখানে অভিযান থেকে শুরু করে তদন্ত চলছে। কোনো তথ্য কি পেয়েছেন কেমন করে এই দুর্ঘটনা ঘটলো? প্রথমেই একটু সংশোধন করে দেই। অধিকাংশ সংবাদ মাধ্যম, বিশেষ করে আহ, আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের যে আহ, প্রথম শ্রেণীর যে সংবাদ মাধ্যমগুলো আছে তারা সকাল থেকেই কিন্তু একটি ভুল সংবাদ পরিবেশন করে, এবং যার জেরে দেখা যায় যে কপি পেস্ট অনুবাদ শিল্পের কারণেই সেই ভুলটা এখনো অবধি চলছে। 9 জন বাংলাদেশের মৃত্যু হয়নি, আহ মোট 9 জনের মৃত্যু হয়েছে। তার ভিতরে কিন্তু 7 জন বাংলাদেশি, যার আচ্ছা। ভিতরে কুষ্টিয়ার আছেন একই পরিবারের সাংবাদিকের পরিবার 4 জন, এবং সাভারের একজন, সাতক্ষীরার কালীগঞ্জ নামক এলাকার 2 জন। এই মিলে কিন্তু আপনার মোট 7 জন বাংলাদেশি মারা গেছে, এবং 2 জন, একজন ঝাড়খণ্ডের, একজন শিলিগুড়ি। মোট 9 জনের মৃত্যু হয়েছে। এবং এই যে হোটেলে যে মৃত্যু হয়েছে আবাসিক হোটেলে, সেটার কারণ কিন্তু অগ্নি সংযোগ। এবং এই অগ্নি সংযোগটা কিভাবে হলো, প্রাথমিক তদন্তে যেটা বলা হচ্ছে যে এই হোটেলের 3 তলা, মোট আর কি 4 তলা হোটেল, এবং এই আবাসনে কিন্তু একাধিক হোটেল ছিল। বলা হচ্ছে 5টি, কিন্তু বাস্তবে 9টি। এবং হোটেলটি 3 তলায় গতকাল রাত 2টো নাগাদ হঠাৎ করে এসি বিস্ফোরণ হয়, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে, এবং তার যে ধোঁয়া, সেই ধোঁয়া এতটাই ছড়ায় যে শ্বাসরোধ হয়ে কিন্তু 9 জনের মৃত্যু হয়েছে। এবং এই হোটেল থেকে আপৎকালীন যে সিঁড়ি দিয়ে বের হবেন আর কি যে সমস্ত আবাসিক ছিলেন, অতিথি ছিলেন, সেটা সম্ভব হয়নি। চিৎকার চেঁচামেচিতে একটা হুড়োহুড়ি পড়ে, অনেকে ঘুমের ঘোরে বুঝতে পারেননি। যখন বুঝেছেন ততক্ষণে তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, এবং উঠে তারা যে নিরাপদে বেরিয়ে আসবেন সেই সময়টুকু তারা পাননি। এবং লোডশেডিং হওয়ার কারণে অন্ধকারে বিপত্তি হয় আরো বেশি, সে কারণেই মৃত্যু এই 9 জন। এবং দ্রুত দমকল সেখানে পৌঁছায়, সে কারণে মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে, নইলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারত। এবং চিৎকার চেঁচামেচিতে আশপাশের হোটেলের আবাসিকরা জেগে ওঠে, হোটেলের যারা কর্তৃপক্ষ ছিলেন তারা জেগে উঠে তারা কিন্তু উদ্ধার করে। দমকলের পাশাপাশি পুলিশ আসে, স্থানীয় বাসিন্দারা, আবাসিকরা আসেন, এবং যে সমস্ত হোটেলের কর্মচারী ছিলেন তারা এসে কিন্তু এই সংখ্যাটা অনেকটাই কমিয়েছে, এমনটা বলা হচ্ছে যে হোটেল কর্তৃপক্ষের তরফ হোটেলে থেকে। কি হোটেলের যিনি, এক্সিটের কোনো আসলে ব্যবস্থা ছিল কিনা বা অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা? দেখুন, মূলত এই যে হোটেলটিতে আগুন লেগেছে সেই হোটেলটিতে কিন্তু 500 টাকার বিনিময়ে কলকাতার নিউ মার্কেট সংলগ্ন এই হোটেল, ঢিলছুড়া দূরত্বে, সেখানে কিন্তু থাকা যেত। তো স্বাভাবিকভাবে একটা 4 তলা বাড়ি, সেই বাড়িতে গেস্ট হাউস এবং হোটেল বানিয়ে কিন্তু মোট 9 জন ব্যবসায়ী তারা এই ব্যবসাটা চালাচ্ছিলেন। এবং এখানে কোন রকম কিন্তু কোনো পরিকাঠামো ছিল না, অগ্নি নির্বাপন বা অগ্নি সুরক্ষা যে ব্যবস্থা সেটি ছিল না। আর আপৎকালীন যে সিঁড়ি, সেই সিঁড়ি কিন্তু ছিল না। একটি সিঁড়ি ছিল ঠিকই, কিন্তু সেই সিঁড়ি দিয়ে যে ওঠানামা করবে সেটা তারা আবাসিকদের সেটা দেখানো হয়নি, অর্থাৎ আবাসিকরা আবাসিক জানতেন। হোটেল হিসেবে আসলে আপনিও বলছিলেন যে মাত্র 500 টাকায় হয়তো রুম ভাড়া করে সেখানে নিউ মার্কেট এলাকায় আপৎকালীন অনেকেই যারা আসলে প্রয়োজনে থাকতেন, কারণ আমরা যেমনটা জানি যে যে সাংবাদিক পরিবার মারা গেছেন তারাও আসলে চিকিৎসার কারণে সেখানে অবস্থান করছিলেন এবং তাদের আজকে বাংলাদেশে ফিরে আসার কথা ছিল। অনেক ধন্যবাদ সত্যজিৎ, আমরা নিশ্চয়ই আবারও আপনার কাছ থেকে এই বিষয়ে খবর জানবো। আগামীকাল আরও তথ্য নিয়ে হয়তো আপনি আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হবেন। শাহিন আলী, আপনার কাছে একটু আসতে চাই। আপনি আছেন, আমরা জানি যে এই সাংবাদিক তার পরিবার সদস্য মারা গেছেন এই দুর্ঘটনায়। আপনি সেই পরিবারের
মানুষদের সাথে কথা বলেছেন এবং একই সাথে সেখানকার নিশ্চয়ই সাধারণ মানুষের প্রতিক্রিয়াও জেনেছেন। একটু বলবেন যে প্রশাসনের পক্ষ থেকে, এর মধ্যে তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব এই মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। সবকিছু মিলিয়ে সর্বশেষ আপনার কাছে এই মুহূর্তে আর কি তথ্য আছে? আমি আপনাকে বলে রাখি, আসলে গতকালকে যে রাত্রে এটি আগুন লাগার মধ্য দিয়ে কুষ্টিয়ার একটি পরিবারের 4 জন নিহত হয়েছে। আসলে 4 জনের মধ্যে আমাদের একজন সহকর্মী ছিল, আসলে আমাদের অত্যন্ত কাছের একজন সহকর্মী। তার মৃত্যুতে কিন্তু আসলে আমাদের যে গণমাধ্যম পাড়া, সেটি কিন্তু আসলে এখন একটা শোকের ছায়া নেমে এসেছে, এরকম কি বলতে পারি আসলে। তবে আমরা পরিবারের পক্ষ থেকে আসলে যতটুকু জানতে পেরেছি, আসলে তারা চাচ্ছে সরকারি সহযোগিতা, তারা সরকারি সহযোগিতার মাধ্যম দিয়ে গেলে আসলে তারা লাশটা বাংলাদেশে আনার জন্য তারা আসলে অনুরোধ করেছেন। এবং আমরা পরিবারের পক্ষ থেকে কিছুক্ষণ আগে জানতে পেরেছি, আসলে কলকাতার উদ্দেশ্যে কিন্তু আসলে পরিবার থেকে একজন আসলে রওনা দিয়েছেন। এখনো সে কলকাতা পৌঁছাইছে কিনা আসলে সেটি কিন্তু আমরা এখনো জানি না। তবে আমরা সত্যজিৎদার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম, আসলে বিকেলে কিন্তু আসলে লাশ পোস্টমর্টম করা হয়েছে এবং লাশ পোস্টমর্টম করার পরে আসলে যে কাগজপত্রগুলো তৈরি করতে হয়, সেগুলো আসলে তৈরি করার পরেই কিন্তু আসলে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করবে, এরকমের তথ্য আমাকে দাদা বলেছিল। আসলে আমরা কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে আছি, আসলে আগামীকালকে আদৌ লাশ আসবে কিনা সেরকম তথ্য কিন্তু আমরা পরিবারের পক্ষ থেকে এখনো জানতে পাই নাই। তবে আমরা সরকারের কাছ থেকে জানার চেষ্টা করছি, আসলে লাশ পোস্টমর্টমের পরে আগামীকালকেই পরিবারের কাছে হস্তান্তর করে আসলে কোন রুট দিয়ে লাশ আসবে, বেনাপোল বন্দর দিয়ে কিনা অথবা গেদে দিয়ে কিনা, আসলে এটি কিন্তু আমরা এখনো নিশ্চিত না। তবে আমরা নিশ্চিত হওয়ার পরে কিন্তু কালকে বলতে পারবো আসলে লাশটা কালকে বাংলাদেশে আসবে কিনা লাশগুলো, এবং কোন কোন পোর্ট দিয়ে আসবে সেটা কিন্তু আমরা জানাতে পারবো তানিয়া। তবে একটা কথা বলে রাখি, আসলে তার যেটা সাড়ে 7.5 বছরের যে কন্যা সন্তান আসলে এখানে আছে, আসলে সে কিন্তু বারবার আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছে এবং বলছে আমার বাবা কোথায়, আমার বাবাকে এনে দাও। আসলে এই একটা হৃদয় বিদারক যে ঘটনা, সেটি কিন্তু আসলে মেনে নেওয়া সম্ভব না। তারপরে আমরা আসলে পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের গণমাধ্যম কর্মীদের নেই। তারপর আমরা বলবো আসলে শোকই তাকে আসলে মানতে হবে এবং মেনে নিয়েই কিন্তু আসলে চলতে হবে। তবে আমরা কুষ্টিয়া যে সংবাদ কর্মীরা আছি, আমরা তারা কিন্তু একটা কমিটি গঠন করছি, আসলে তার যে 7.5 বছরের কন্যাটি আছে তার জন্য আসলে আমরা কিছু কুষ্টিয়া থেকে করতে পারবো কিনা এবং সরকারি পর্যায় থেকে আসলে তাকে কোনো কিছু করা হবে কিনা সেটা নিয়ে কিন্তু আমরা পর্যালোচনা করছি। তবে আমরা সরকারের কাছে আকুল আবেদন করব, আমাদের কুষ্টিয়া জেলা প্রশাসন আছে তার কাছে আবেদন করব আমরা, আসলে তিনি কিন্তু অনাথ, তার কিন্তু বাপ মা বা আত্মীয় পরিজনের কেউ থাকলো না, শুধুমাত্র আমরা এখন তার অভিভাবক বলে মনে করি। সেই ক্ষেত্রে আমরা আসলে তাকে একটা নিশ্চয়তা দেবো, তার পড়াশোনা তার যে লেখাপড়া সেটা কিন্তু চলমান থাকবে এবং পারিবারিক ভাবে যে সমবেদনা সেটা কিন্তু আমরা শাহিদ আলী, আমরা আসলে বুঝতেই পারছি, যেহেতু আপনি নিজেও বলছিলেন যে অনেক কাছের আপনার সহকর্মী এবং একই সাথে আসলে আপনারা সেখানে সংবাদ সংগ্রহ করতেন, তার জন্য হয়তো আপনার জন্যও হয়তো এই বিষয়টি মেনে নেওয়াটা কিছুটা হলেও কঠিন, কিন্তু তারপরে বাস্তবতার খাতিরে মানতেই হচ্ছে। তবে আপনি যে উদ্যোগের কথা বলছিলেন যে তার যে কন্যা শিশুটি এখন আছে তার ভবিষ্যতের কথা চিন্তা করে নানা ধরনের উদ্যোগের কথা এবং সরকারের সহযোগিতার কথা, নিশ্চয়ই আমাদের সাথে আছেন ABM মোশাররফ হোসেন, বিএনপির সংসদীয় সদস্য। আমরা যদি তার কাছ থেকে একটু জানি, এই যে দুর্ঘটনার কাছে তো আসলে আমাদের কিছু করবার নেই, আমরা সেখানে অসহায়, কিন্তু যেটি সকলেরই এখন হচ্ছে চাওয়া যে এখন পর্যন্ত যদি সর্বশেষ তথ্য হয় যে 9 জন নয় 7 জন বাংলাদেশি মারা গেছে এই দুর্ঘটনায়, তাদের স্বজনদের কাছে মরদেহটি দ্রুত ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এই পরিবারগুলোকে আর্থিকভাবে সহায়তা করবার ক্ষেত্রে আসলে সরকারের উদ্যোগটি নিয়ে যদি একটু আপনারা আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যেসব আলোচক উপস্থিত আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে কলকাতা যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমরা যারা নিহত হয়েছে তাদের প্রতি শোক প্রকাশ করছি এবং পরিবারের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করছি। সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো আপনি দেখেছেন যে কুষ্টিয়া যে মারা গেছে, সবাই মারা গেছে, শুধু একটা মাত্র কন্যা সন্তান উনি জীবিত আছেন। এটা নিশ্চয়ই তার জন্য বিরাট একটা শোকের বিষয় এবং সবচেয়ে বড় প্রশ্ন,
আগামী দিন এই কন্যা শিশুটি কিভাবে সার্ভাইভ করবে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা দেখলাম কুষ্টিয়ার বর্তমানের প্রতিনিধি শাহিন আলী যে কথাগুলি বলেছেন, সত্যি আসলে এই বাচ্চাটার ভরণ পোষণ কীভাবে হবে, কিভাবে আগামী দিনে তার জীবনটা চলবে, কিভাবে সে লেখাপড়া করবে, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের বিষয় আমরা মনে করি। তো এখন এটা হলো রাষ্ট্র, বাংলাদেশের মতো একটা রাষ্ট্র যেমন আছে, পাশাপাশি আমার মনে হয় যে সাংবাদিক বন্ধু শাহিন আলী ভাই যে কথাটি বলেছে, তাদেরও এখানে একটা উদ্যোগ গ্রহণ করা আছে। আপনি জানেন সরকার যে সহায়তা করে, এই সহায়তাটা খুব ভালো সহায়তা সরকার করে না। হয়তো এখানে আমি যতটুকু জানি যে হয়তো এই যে লাশগুলি যখন আসবে দাফন কাপড়ের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে একটা খরচ দেওয়া হবে, এরপর হয়তো ওই বাচ্চার জন্য যেই শিশুটি বেঁচে আছে ওর জন্য হয়তো সরকারের পক্ষ থেকে কিছু করা হবে, কিন্তু সেইটা আমার মনে হয় খুব সামান্য। এখন যারা আমাদের সামাজিক শক্তিগুলি আছে, আপনাদের সাংবাদিক সমাজ যারা আছে, আমার মনে হয় এদের পক্ষ থেকে একটা উদ্যোগ যদি গ্রহণ করা যায়, তাহলে আমার একটা ফান্ড রেইজ করে এই বাচ্চাটির জন্য হয়তো কিছু করা যায়। কিন্তু এখন এখানে একটি প্রশ্ন আপনি দেখেন, সত্যজিৎ বাবু যে একটা কথা বলেছে, এখানে দেখেন কলকাতার আমাদের এখানে কিন্তু চিত্রটা অনেকটা একই রকম। আপনার মনে আছে কিছুদিন হয়তো বছর 2 আগে বেলি রোডে একটা রেস্টুরেন্টে এই ধরনের ঘটনা ঘটেছিল। আসলে আমরা জানি যে কোনো জায়গাটা রেস্টুরেন্ট করতে, আমি জানি না কলকাতায় এই নিয়মগুলি আছে কিনা, সেখানে মিনিমাম 20 থেকে 22টি প্রতিষ্ঠানের অনুমতি নিতে হয়। ওখানে তার অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা, ওখানে তার সেই রেস্টুরেন্ট করার মতো সেই উপযুক্ততা আছে কিনা, ওখানে পরিবেশ ছাড়পত্র আছে কিনা, এইভাবে তার এই অগ্নি নির্বাপক ব্যবস্থা ওখানে আছে কিনা, তার সিঁড়ির কথাটা বলছে উনি, সত্যজিৎ বাবু একটা চমৎকার কথা বলে যে অনেক সময় বিপদ হলে সিঁড়ি দিয়ে মানুষ কিন্তু বেরোয়ার চেষ্টা করে, এখানে বললো সিঁড়ির কোনো অস্তিত্বই নাই। তো এই জিনিসগুলি আমি কলকাতার মতো একটা অনেক পুরনো ঐতিহ্যবাহী শহর, সেখানে কিভাবে এই ধরনের একটা ভবনে 9টা হোটেল, উনি বললো যে 9টা হোটেল চালাচ্ছে, আমার মনে হয় এখানেও তো কর্তৃপক্ষের একটা বিরাট অবহেলা আছে। এই বরং এই মৃত্যুর দায় অনেকটা তাদেরকেও নিতে হবে, যে তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু আজকে এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে। ঠিক আমাদের আপনি দেখেন এলিফ্যান্ট রোডে, সেখানেও কিন্তু প্রায় 46 জন লোক মানে মৃত্যুবরণ করেছে। এখন এই যে সংস্থাগুলি, এদের কাজটা কি? এই যে নানা সংস্থা, অগ্নি নির্বাপক সংস্থা, সিটি কর্পোরেশন, তারপর হলো আপনার পরিবেশ অধিদপ্তর, এর নানা সংস্থাগুলি যাদের পারমিশন নিতে হয়, এদের বিরুদ্ধে কিন্তু আমরা শুধু এই আজকে হয়তো আলোচনা করলাম, কিন্তু কোনো ব্যবস্থা, এবং আপনি যদি খুঁজে দেখেন আমার মনে হয় সত্যজিৎ বাবু বলতে পারবে যে এই ধরনের প্রতিষ্ঠানের কত ছাড়পত্র হয়তো এটা নেয় নাই, কিন্তু হোটেল ব্যবসাটা চলছে। তো এই ধরনের ঘটনার কারণে কিন্তু এই মাসুলটা আমাদের দিতে হচ্ছে, যে আজকের 9টা প্রাণ কিন্তু ঝরে গেছে। আমরা তো আসলে ক্ষতিপূরণ হোক অথবা যেই মানুষগুলো হারিয়ে গেছেন তাদের পরিবারের পাশে বাংলাদেশ সরকার থাকবে, কিন্তু ভারতের সরকারের কাছে এই বিষয়ে আসলে আমরা কোনো ধরনের তাদেরকে সহযোগিতা করবার জন্য কোনো আবেদন করতে পারি কিনা? এটা আমরা আসলে তাদের কাছে এই আবেদন করাটা কতটা শ্রেয় হবে এটা ঠিক না। আমাদের যেটা হচ্ছে যে ওদের যদি স্ট্যান্ডার্ড কোনো প্রোটোকল থাকে যে ওইখানে অগ্নিকাণ্ডে কেউ যদি মারা যান তাকে কিভাবে ওরা কম্পেনসেশন করবে। আরেকটা হচ্ছে যে মৃত্যুটা আপনি দেখেছেন যে খুবই এই হোটেলগুলো তো আমি নিউ মার্কেটের আশেপাশের হোটেলগুলোর স্ট্যান্ডার্ড জানি খুবই দুর্বল তাদের সেফটি স্ট্যান্ডার্ড। তো এইগুলো হোটেল কিভাবে ইন্ডিয়ার মতো একটা দেশে, ইন্ডিয়া এত বড়াই করেন তাদের এই ডেভেলপমেন্ট নিয়ে, তো এইগুলো চলতে দেওয়া হচ্ছে, সেটাও একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আগুনটা আসলে কি কারণে লাগলো সেটা আসলে জানা উচিত আমাদের তরফ থেকে। আসলে গভর্নমেন্টকে, ইন্ডিয়ান গভর্নমেন্টকে বা ইন্ডিয়ান অথরিটির কাছ থেকে আসলে আরো খুব ভালোভাবে জানা উচিত কিভাবে আগুনটা লাগলো, কেন আমাদের এই লোকগুলো মারা গেলেন, এবং কেন উদ্ধার কাজ মানে উদ্ধার করা গেল না, এগুলো একটু জানার বিষয়। কেননা ওরা ইনিশিয়ালি যেটা বলছেন যে এসি থেকে অগ্নি বিস্ফোরণ হয়েছে সেখান থেকে এটা তো প্রাইমারি একটা তদন্ত, এটা একটা ফুল তদন্ত আসলে হওয়া উচিত। কেননা বাংলাদেশিরা যারা ইন্ডিয়ায় যান কিছুদিন আগেও তাদের বিষয়ে কিন্তু একটা বৈরী একটা আচরণ ছিল, সেই আচরণটা আমরা রুল আউট করতে পারি না।
আচ্ছা। একই সাথে আসলে আমরা দেখেছি যে এই যে মানুষগুলো সেখানে ছিলেন বা মারা গেছেন বা আরো অনেকেই আসলে আশেপাশের বিভিন্ন হোটেলে আছেন বাংলাদেশী, তারা বেশিরভাগই চিকিৎসার জন্য আসলে অবস্থান করছিলেন। জি। কলকাতা থেকে শুরু করে আমরা জানি যে চেন্নাই বা অনেক জায়গায় তারা যান। তারা পরে কলকাতা হয়ে হচ্ছে বাংলাদেশে আবার চলে আসেন। অর্থাৎ চিকিৎসা সেবা নেবার জন্য ওই দেশে যে আমাদের যেতেই হচ্ছে, এবং এটাও যে একটা দুরবস্থা আসলে আমাদের, যে আমরা চিকিৎসা সেবাটা দেশে নিশ্চিত করতে পারছি না, যার জন্য এই ধরনের দুর্ঘটনার মধ্যেও আসলে আমাদের এর আগেও আমরা দেখেছি দিল্লিতেও এরকম একটা ঘটনা ঘটেছিল, সেখানেও দুজন খুব সম্ভবত বাংলাদেশি মারা গেছেন। আহ, এই বাস্তবতায় এই স্বাস্থ্য খাতেরও আসলে দুর্বলতাটা কিছুটা তো নিশ্চয়ই সামনে আসে, কি মনে করেন? না, এটা তো অবশ্যই। আপনি দেখবেন যে বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে যে প্রতি বছর যা যায়, যে পরিমাণ লোক ইন্ডিয়া ভিজিটে যান, কত পার্সেন্ট আসলে ট্যুরিজমের পারপাসে যান, বা কত পার্সেন্ট তাদের যারা যে ফ্যামিলি গুলো সেপারেটেড হয়েছে তাদের সাথে মিলিত হবার জন্য যান, এটার সংখ্যা কিন্তু নগণ্য। বেশিরভাগই যান হচ্ছে চিকিৎসার জন্য, কেউ ডাবল চেক করতে যান, একবার চিকিৎসা করে এসে বারবার চেকিং করতে যান, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা প্যাকেজটা এইভাবে নেন যে ডাক্তারকে দেখিয়ে হয়তো বা 2-3 দিন তারা ভিজিট করবেন। অবশ্যই ইন্ডিয়াতে আমরা, আপনি দেখেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় মানে হাসিনা যখন ইন্ডিয়াতে পালিয়ে গেলেন, তারপর ইন্টারিম গভর্নমেন্টের পরে এই সময়ে ইন্ডিয়াতে কিন্তু আমাদের অনেকে যেতে পারেননি। ইন্ডিয়ার থেকে ভিসাটা এক ধরনের রেস্ট্রিকশন করা হয়েছিল, এবং এর ফলে আমরা ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে চায়নায় একটা চেষ্টা করা হয়েছিল যে চায়নায় আমাদের লোকগুলো যেতে পারে কিনা। সেটাও তেমন একটা ফলপ্রসূ কোনো রেজাল্ট আনেনি। এই জন্য আনেনি, সেটা হচ্ছে ওইখানে এক হলো খাবারের একটা সমস্যা, আর একটা হচ্ছে ট্রান্সলেট করে দিবে যে তাদের একটা সমস্যা, এবং সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা সবসময় ওদেরকে ভুগিয়েছে। তো ওই কারণে ওইটা তেমন একটা হয় না। আর একটা কস্টেরও একটা বিষয় আছে, ওই ইন্ডিয়া চায়নার কস্টটা অনেক। তো আমাদের আসলে স্বাস্থ্য ব্যবস্থা আসলেই, মানে আমরা যেই পরিমাণ ইমপ্রুভমেন্ট করার কথা ছিল সেটা অনেক কিছু কিছু জায়গায় আমরা ভালো করছি। আমাদের অর্গান রিপ্লেসমেন্টের ক্ষেত্রে, অর্গান ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমাদের সাফল্য এসছে। কিডনি ট্রান্সপ্লান্টেশন আগে আমরা ইন্ডিয়া যে করতাম, এখন বাংলাদেশে বেশ কিছু হচ্ছে। কিন্তু এটা আসলে কি একদিনে তো আর হয় না, এটা বছরের পর বছর এখানে ইনভেস্ট করতে হয়। জি। আমাদের হেলথ কেয়ারে খুব ম্যাসিভ যে ইনভেস্টমেন্ট হয়েছে তা না, প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টটা সীমিত ছিল, আর সরকারি ইনভেস্টমেন্টটা হয়েছে যত্রতত্র। সরকার মোর ফোকাস দিয়েছে প্রাইমারি লেভেলে হাসপাতালগুলোকে নিয়ে যেতে, উপজেলা লেভেল পর্যন্ত। ওইটা করতে যেটা হয়েছে যে স্পেশালাইজেশনে আমরা খুব বেশি ইনভেস্টমেন্ট করতে পারিনি। ফলে যারা যখনই একটা ক্রিটিক্যাল রোগ হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আমাদের রোগীরা বাংলাদেশের ডাক্তারদের উপরে আস্থা রাখতে পারছেন না, তারা ইন্ডিয়া যাচ্ছেন, আর যাদের একটু টাকা আছে তারা থাইল্যান্ড যাচ্ছেন। জি। এটা একটা স্যাড রিয়ালিটি। আমরা এখান থেকে বেরোতে চাই, গভর্নমেন্ট কিছু কাজ করছেন, দেখা যাক আমরা ইনশাল্লাহ সামনে ফল পাবো। নিশ্চয়ই।